দীর্ঘদিন বাদে রিয়েলমি বাংলাদেশ দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো। বলা যায় একেবারে এন্ট্রি লেভেল বা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। ৯,৯৯৯ ইহা লঞ্চ হয়। কথা বলছিলাম রিয়েলমি C30 নিয়ে। তো একেবারে এন্ট্রি লেভেলের ফোন হলেও এই ফোনটা দিয়ে আমরা গেমিং করি, যেমন পাবজির ক্ষেত্রে দেখছিলাম এইচডি হাই ফ্রেম রেট সাপোর্ট করছে। আবার ফ্রি ফায়ারের ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো সেটিংসে ভালো রেজাল্টই পেয়েছি। এরকম আর অনেক বিষয় আছে, আবার অনেক জায়গায় দুর্বলতা রয়েছে, যে কারণে হয়তো আপনি কিনবেন না। তো চলুন ঝটপট ঝাঁপিয়ে পড়ছি ফুল রিভিউতে। বক্স কন্টেন্ট আমরা স্মার্টফোন পেয়ে যাব, চার্জার রয়েছে, কেবল রয়েছে, দ্যাটস ইট। আর কেস টেস দিলে ভালো হতো, যেগুলো দেওয়া হয়নি। ওয়ারেন্টি কার্ড আছে আর কি। যাই হোক, এই হচ্ছে সুন্দর স্মার্টফোনটি। এটার 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: ব্যাম্বো গ্রিন, লেক ব্লু এবং ডেনিম ব্ল্যাক। মেবি আমার হাতে এটা ডেনিম ব্ল্যাক, মানে ডেনিম জিন্স যেটা, ওইটার উপরে যে ধরনের টেক্সচার থাকে, এটা রিয়ার প্যানেলে ঠিক ওরকম একটা টেক্সচার রয়েছে। এবং এটার সাথে না কেস আসলে না ব্যবহার করলেই মনে হয় ভালো হবে, দরকার নেই, দেখতে সুন্দর আছে। এটা একদম স্কোয়ার বক্সি শেপের। একটু ওই যে অন্য ব্র্যান্ডের নাম কেমনে নেই, নাথিং ফোন ওয়ান যে বের হলো না, ওইটার মতো বডি ফ্রেমটা আর কি। বা আপনি অ্যাপলের সাথেও মেলাতে পারেন ওরকম টাইপের, যেমন সামনে ডিসপ্লে সেটটা দেখতে গেলেও ওরকমই লাগবে। যাই হোক, এটার রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে ভলিউম রকার, উপরের পাশে একদম ক্লিন। লেফট সাইডটাতে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আপ টু 1 TB। নিচে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। তো এটাতে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা বর্তমান সময়ের সাথে একদমই উপযুক্ত না। সো এইটা নিয়ে সমালোচনা করা যায়। রিয়েলমির আর কোনো ফোনেই আমি এই জিনিসটা দেখতে চাই না। শুধু রিয়েলমি না, হাজার দশেক টাকার মধ্যে যত ফোন লঞ্চ করবে যে কোনো ব্র্যান্ড, অবশ্যই টাইপ সি দিয়ে আসা উচিত। এখনও মাইক্রো ইউএসবি মানে তো সেই ডায়নোসরের যুগে হারিয়ে গেছে। এই ফোনটার রিয়ারে আমরা কোনো ধরনের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখছি না, বা সাইডেও নেই। তার মানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এতে নেই, ইন ডিসপ্লেও নেই। এইটাও আমি মিস করছি। এর বাইরে কি আমরা দেখতে পাই, হ্যাঁ, বেশ সলিড বিল্ড স্মার্টফোন, 182 গ্রাম ওজনের। এক হাতে নিয়ে ইজিলি ব্যবহার করা যায়। সব মিলে ঠিকঠাক আছে। জাস্ট আমরা মাইক্রো ইউএসবি নিয়ে কথা বললাম, আর এদিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাইনি। শুরুতে বলছিলাম এই স্মার্টফোনটা দিয়ে আমরা গেমিং করছিলাম, এবং গেমিং এর ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট দিচ্ছিল অ্যাজ এ 10,000 টাকার ফোন। ইউনি এসওসি T612, মানে T612 রয়েছে এর মাঝে, যা মূলত 12nm এর একটি প্রসেসর, 1.82 GHz-এর। এখানে র্যাম পেয়ে যাবেন 2 GB, স্টোরেজ রয়েছে 32 GB, এবং আপ টু 1 TB পর্যন্ত সাপোর্ট করবে মেমোরি কার্ড। এলপিডিডিআর 4X এর র্যাম, UFS 2.2 হলো স্টোরেজ সলিউশন। তো 10,000 টাকার মধ্যে UFS 2.2 সেটা খুবই কম দেখা যায়। তবে হ্যাঁ, এখানে আমরা র্যামের কমতি দেখছি, 2 GB র্যাম। এটা যদি 3 GB র্যাম দিয়ে আসতো, বা 4 GB র্যাম ভ্যারিয়েন্টটাও আসতো, তাহলে কিন্তু বেশ দারুণ হতো। 10,000 টাকায় আমরা 2 GB র্যাম একটু কমই বলবো। আর ইহা রান করছে অ্যান্ড্রয়েড 11-এ, এবং রিয়েলমি ইউআই গো এডিশন রয়েছে। যেহেতু একটু কম দামি ফোন, তাই তারা এখানে গো এডিশনটা ইউজ করছে, এটা ভালো বিষয়। এই যে ইউনি এসওসি 612, এই প্রসেসরটার আমরা যখন মানে এই স্মার্টফোনের সাথে এত স্কোরটা দেখছিলাম, বেশ ভালো রেজাল্টই কিন্তু আসছে। ইভেন রিয়েলমির যে একটা অফিসিয়াল রিপোর্ট, যেটা 4 GB ভ্যারিয়েন্ট এই ফোনের, ওটাতে 2 লাখ প্লাস প্লাস এরকম। যদিও আমাদের হাতে যে ডিভাইস, এটা আবার 3 GB ভ্যারিয়েন্টের। সো আমরা যে রেজাল্টটা পেয়েছি, এটার থেকে হয়তো কিছুটা আপনারা কম পাবেন যখন কিনা আপনি 2 GB ভ্যারিয়েন্ট কিনবেন। সো বিষয়টা একটু খেয়াল করবেন। ওকে, এবার আসছি রেগুলার পারফরমেন্সে। হ্যাঁ, এই প্রসেসর রেগুলার পারফরমেন্সে মোটামুটি ভালো রেজাল্টই দিতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে। আমরা টুকটাক যে ধরনের কাজগুলো রেগুলার করি, হয়তো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা, পাশাপাশি এই যে গেমগুলোর কথা বলছিলাম, এই ধরনের কাজগুলো ঠিকই হ্যান্ডেল করতে পারছিল। কিন্তু হ্যাঁ, মাল্টিটাস্কিংয়ে এসে ধরা খাচ্ছিলাম, কারণ এখানে র্যাম কম রয়েছে। 2 GB র্যাম হওয়াতে আপনি মাল্টিটাস্কিং একসাথে অনেক কাজ করতে পারছেন না। আপনি হয়তো 2-3টে অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন, যদি ভারী অ্যাপ্লিকেশন হয়। আবার যদি একটু ছোট অ্যাপ্লিকেশন হয়, তখন আপনি হ্যাঁ কয়েকটা নিয়েই কাজ করতে পারছেন। UFS 2.2 হওয়াতে স্টোরেজটার স্পিড আমরা কিন্তু ভালো পেয়েছি। যে কোনো ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে বা কপি পেস্ট এই সমস্ত কাজের ক্ষেত্রে দেখবেন যে স্পিড তুলনামূলকভাবে, মানে এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় কিছুটা বেটার পাবেন। গেমিংয়ে পাবজি দিয়ে টেস্ট করছিলাম ফার্স্টেই, দেখলাম এইচডি হাই ফ্রেম রেট সাপোর্ট করছে। তো এইচডি হাই ফ্রেম রেট দিয়ে আমরা প্লে করছিলাম, বাট ফোন নিজে থেকেই বলছিল আরেকটু লোয়ার সেটিংসে নিলে বেটার রেজাল্ট দিতে পারবে। দেন আমরা আরেকটু লোয়ার সেটিংসে নিয়ে দেখলাম, হ্যাঁ, মোটামুটি ভালো স্মুথ একটা রেজাল্ট দিতে পারছিল। যদিও এটা আসলে রেগুলার রিফ্রেশ রেট 60 Hz। সো সব মিলে পাবজি আমরা বলা যায় একটু লোয়ার সেটিংসে খেলতে পারছি এই স্মার্টফোনে। লং টাইম খেলতে গেলে ফোনটা কিছুটা হিট জেনারেট করে, একদম হিটিং ইস্যুর পর্যায়ে নিয়ে যায় তা না, বাট হাতে আপনি ফিল পাবেন। যদি 10,000 টাকার ফোন হিসেবে আমরা চিন্তা করতে যাই, তাহলে কিন্তু গেমিং রেজাল্ট মানে পাবজির ক্ষেত্রে আমরা খারাপ বলবো না। বাট এটাও খেয়াল রাখতে হবে, আমাদেরটা 3 GB ভ্যারিয়েন্ট, আপনি কিনবেন 2 GB ভ্যারিয়েন্ট। সো ওইটার পারফরমেন্স এটার মতো হয়তো অতটাও বেটার থাকবে না। দেন আসছি ফ্রি ফায়ারে।
ফ্রি ফায়ারের রেজাল্ট আমরা অবশ্যই পাবজির তুলনায় ভালো পেয়েছি। সেখানে আমরা সমস্ত সেটিংস হাই দিয়ে শ্যাডো অন করে দেখছিলাম, হ্যাঁ তাতেও প্লেয়াবল একটা রেজাল্ট দিচ্ছিল, বাট শ্যাডো অফ করে নিলে স্মুথ রেজাল্ট পাওয়া যায়। যদিও আপনি হাই রিফ্রেশের যদি স্মার্টফোন বা আরেকটু হাই এন্ডের ফোনগুলোর মতো রেজাল্ট অবশ্যই পাবেন না। আবার এটাও ঠিক 10,000 টাকার মধ্যে রাইট নাও যে ফোন পাওয়া যায় তাদের তুলনায় অবশ্যই বেটার রেজাল্ট দিতে পারে। তো যারা একদম নতুন একটা ফোন কিনবেন, হয়তো আপনি এর আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেননি এবং আপনি চাচ্ছেন যে ওই ফোনটা দিয়ে একটু ফ্রি ফায়ার খেলবেন, বাজেট 10,000 টাকাই, তাহলে এটা আপনাকে রিকমেন্ড করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এই মুহূর্তে মার্কেটে অন্য কোনো ডিভাইস নেই যেটাতে হয়তো এরকম একটা রেজাল্ট দিতে পারছে একদম 10,000 টাকার মধ্যে। বাট তারপরও দিন শেষে র্যামের ঘাটতি আমি পেয়েছি। পারফরমেন্স সেকশনে সব কিছু একটা মোটামুটি গুছানো রেজাল্ট দিলেও র্যামটা কম মনে হয়েছে। 8 GB র্যাম দিয়ে দিলে একদম জোস হয়ে যেত ব্যাপারটা। তো আমি বলবো কি, আপনারা যারা এই ফোনটা কিনবেন একটু পারফরমেন্স আশা করেন, তারা একটা ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করবেন এবং ফোনের যে ইন্টারনাল স্টোরেজ এইটা খালি রাখবেন যতটা পারেন। তাহলে দেখবেন এই ফোনটা দীর্ঘদিন পর্যন্ত আপনাকে একটা বেটার রেজাল্ট দিতে পারছে। আচ্ছা, এবার আসি ডিসপ্লে সেকশনে। আমার এই ফোনটার লুকসের পাশাপাশি, মানে রেয়ারের লুকসের পাশাপাশি সামনের লুকসটাও ভালো লাগছে। ডিসপ্লেটা একদম মানে ফ্ল্যাট দেখতে লাগে, সুন্দর লাগে। তো ডিসপ্লের সাইজটা হলো 6.5 ইঞ্চ, যা এইচডি প্লাস রেজুলেশনের, এবং এটা আসলে আইপিএস এলসিডি প্যানেল। টাচ স্যাম্পলিং রেট 120 হার্টজ আর রিফ্রেশ রেট হলো 60 হার্টজ। ডিসপ্লের টপে সেন্টারে আমরা দেখছি ওয়াটার ড্রপ নচ রয়েছে। ডিসপ্লেটা বেশ কালারফুল, চিন বেজেল, এই বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনের মতো সেমটাই আমরা দেখব। তো আসলে এটা হয়তো আমরা এখনো পাইনি, তারপরেও বলবো যদি কিনা পাঁচল কাটার ঠাটার দেওয়া যেত, দেখতে আরো বেশি এই ফোনটাই ভালো লাগতো। আর এমনিতে ব্রাইটনেস ইনডোরের জন্য আমরা ঠিকঠাক পেয়েছি, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করে, তখন কম মনে হতে পারে। এছাড়া ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই আপাতত। এই কয়েকদিন যে আমরা ব্যবহার করলাম, টাচ রেসপন্স আমরা ঠিকঠাকই পেয়ে আসছি। তবে হ্যাঁ, এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন রয়েছে কিনা এই ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ার না। আমি বলবো একটা স্ক্রিন প্রোটেক্টর আপনি ব্যবহার করুন। ক্যামেরা হিসেবে রিয়ারে একটি সেন্সরে রয়েছে, যা 8 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.0 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.2। তো সিঙ্গেল ক্যামেরার স্মার্টফোন অনেক দিন পরে দেখছি। 10,000 টাকায় সিঙ্গেল ক্যামেরা দিচ্ছে, এই নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ বাকি যে সেন্সরগুলো দেওয়া হতো ওগুলো আসলে আদতে কোনো কাজের না। হ্যাঁ, আপনি দেখাতে পারতেন আমার ফোনে অনেক ক্যামেরা রয়েছে। তো এইটার মেইন শুটার সেটাই বা কেমন রেজাল্ট করলাম না, আহামরি রেজাল্ট করেনি। আমি খুব সন্তুষ্ট হয়েছি এমনও না। যদি 10,000 টাকায় কম্পেয়ার করতে চাই অন্য ফোনের সাথে, এই বাজেটে যে ফোন পাওয়া যায় অনেকের চাইতে হয়তো একটু এগিয়ে থাকবে, কারোর সাথে সমান সমান, কারোর থেকে আবার একটু পিছিয়ে থাকবে। ডেলাইটের ছবিগুলোতে দেখছিলাম শার্পনেস ডিটেল ওকে লেভেলের ধরে রাখতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে আমার যা মনে হলো একটু ওয়ার্ম টোনে দেয়, একটা ইয়ারিশ টোন খেয়াল করা যায়। ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না, আর একটু বেটার কিছু হতে পারতো। আর লো লাইটে ছবিগুলো অনেকটাই সফট হয়ে যাচ্ছিল। নাইট মোড টুড বলতে ওরকম কিছুই না। একটু যদি ভালো লাইট থাকে তাহলে চালানোর মতো ছবি পাবেন, আদারওয়াইজ লো লাইটের ছবি কাজে লাগানোর মতো হবে না হয়তো। দেন আমরা পোর্ট্রেট মোড পাবো। এজ ডিটেকশন মাঝে মধ্যে মিসম্যাচ করে, যদি সাবজেক্ট আর অবজেক্ট খুব কাছাকাছি হয়ে যায় তাহলে একটু এজ ডিটেকশন ঝামেলা করে দেখা যায়, বাট ব্যাকগ্রাউন্ড যদি একটু দূরে হয় তাহলে মোটামুটি ঠিকঠাক আছে। এছাড়া মেইন সাবজেক্টের কালারে কিছু শিফটিং লক্ষ্য করা যায় এবং একটু সফটও করে দেয়। এই ফোনটার যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেখানে 5 মেগাপিক্সেল আমরা পেয়েছি। এটা আউটডোরে ভালো লাইটিং কন্ডিশনে আর কি চলনসই ছবি দিতে পারে, কিন্তু লো লাইটে খুবই সফট করে ফেলে, ডিটেলের অভাব মনে হয়, সেই সাথে ডাইনামিক রেঞ্জটাও তত ভালো পাওয়া যায়নি আর কি। তো ক্যামেরা সেকশনটা আরেকটু বেটার মনে হয় করতে পারতে চাইলে রিয়েলমি। ভিডিও রেকর্ড করা যাবে মেইন শুটারে সর্বোচ্চ 1080p 30 fps। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন, যদি স্ট্যাবলভাবে শ্যুট করা যায় এর ভিডিও আপনি হয়তো কাজে লাগাতে পারবেন ডে লাইটে বা প্রপার লাইটের ভিডিও আর কি। ব্যাটারি সেটা কিন্তু বেশ বড় সড়ো 5000 mAh, যদিও এটা এখন আমরা স্ট্যান্ডার্ড হিসেবেই ধরে নিই। আর বক্স আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনকে চার্জ করতে 3.5 ঘন্টার মতো সময় লেগে যাবে আপনার। আর একবার চার্জ করে নিলে অবশ্য একদিন খুব ভালোভাবে চালানো যায়। যদিও কিনা আপনি বেশি বেশি গেমিং করেন, প্রচুর ভিডিও দেখেন, তারপরেও এই ফোন একদিন আপনাকে অনায়াসে চালাতে পারবে। আর হ্যাঁ, দিন শেষে একবার চার্জ করতে হবে। আর যদি একদম লাইট ইউজার হয়ে থাকেন তাহলে প্রায় 1.5 দিনের কাছাকাছি স্মার্টফোন আপনাকে নিয়ে নিতে পারবে। স্পিকার সেটা আমরা একটাই পেয়েছি লাউড স্পিকার হিসাবে। এটা বেশ লাউড, ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড ডিস্টরশন দিচ্ছিল। আর এমনিতে ভলিউম লেভেল হ্যাঁ ওটা ঠিক আছে, মোটামুটি ওকে, এটা মেনে নেওয়ার মতো। ইয়ারপিসের সাউন্ড সেটাও ঠিকঠাক আছে। জায়রো সেন্সরটি কিন্তু এতে নেই, যেটা আমি মিস করেছি। যেহেতু প্রসেসরের পারফরমেন্স মোটামুটি হওয়ার কারণে আমরা গেমিং একটা ভালো রেজাল্টই পাই, অনেকের জন্য এটা থাকলে উপকার হতো আর কি। সো এই তো, এখন এই স্মার্টফোনটাকে যদি আমরা 10,000 টাকা চিন্তা করতে যাই, হ্যাঁ কিছু জায়গা তো ভালো আছে যে কারণে কেনা যেতে পারে। যেমন যেটা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি 10,000 টাকার মধ্যে ফোন কিনবেন এবং আপনার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে, অথবা এই বাজেটেরই আপনি একটু পাবজি টাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম খেলতে চান, দেন হ্যাঁ এটা আপনাকে রিকমেন্ড করা যায়। আপনি খুব সলিড বিল্ডের একটা স্মার্টফোন চান, যেটা দেখতেও সুন্দর হতে হবে এবং হাতে নিলে আর কি মনে হয় একটু ভালো কিছু টাইপের, তাহলেও এটা আপনাকে রিকমেন্ড করা যায়। বাট হ্যাঁ কিছু বিষয় আছে যে কারণে হয়তো আপনি কিনবেন না। মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা এই সময় একদমই মানানসই না।
এটাতে কোনো ধরনের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, সেটা থাকতে পারতো, সিকিউরিটির একটা বিষয় থাকে। আর র্যামটা যদি 3 GB হতো তাহলে বলতাম আপনি এখনই ঝাঁপিয়ে পড়ুন, 10,000 টাকা বাজেট হলে চোখ বুজে এই ফোনটাই নিয়ে নিন। এখন আপনি আগে চিন্তা করুন যে আপনার যা যা আছে এগুলোতে আপনার হয় কিনা, তাহলে নেবেন, আদারওয়াইজ হয়তো আপনার জন্য অন্য কোনো অপশনও রয়েছে। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লাগলো স্মার্টফোন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একেবারে নতুন একটা ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই খুব শীঘ্রই। তারা টিল দেন টেক কেয়ার।